গাড়িটা ছিল লাশবাহী। পেছনের চেম্বারে শোয়ানো ছিল একটা নিথর দেহ। কফিনের ঢাকনা স্ক্রু দিয়ে আটা, পেছনের দরজা ভেতর থেকে লক করা। কিন্তু 4 ঘন্টার রাস্তা পেরিয়ে গন্তব্যে পৌঁছে যখন দরজা খোলা হলো, কফিনের পাশে হেলান দিয়ে বসেছিল আরেকজন মানুষ, যাকে কেউ গাড়িতে তোলেনি, যার কোনো টিকিট ছিল না, যার নাম কোনো রেজিস্টারে নেই। আর ঠিক একই সপ্তাহে পুনের একটা পুরনো অ্যাপার্টমেন্টের 4 তলায় বন্ধ একটা ফ্ল্যাটের দরজার ওপাশ থেকে শোনা গেল একটা শিশুর হাসি। অথচ সেই ফ্ল্যাটে কেউ থাকে না, গত 18 বছর ধরে কেউ থাকে না। শ্রোতা বন্ধুরা, আবারও আমরা একসাথে বসেছি সেই চেনা আসরে, যেখানে সূর্য পাটে বসার সাথে সাথে শুরু হয় ভয়ের যাত্রা। আজ রোববার, সন্ধ্যা ঠিক 7টা বাজে। সময়টা একবার ঘড়িতে দেখে নিন, কারণ সন্ধে 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। দিনের আলো যখন ধীরে ধীরে মিলিয়ে যায়, যখন রাস্তার বাতি একে একে জ্বলে ওঠে, ঠিক তখনই খুলে যায় সেই অদৃশ্য দরজাগুলো, যার উপাশে অপেক্ষা করে এমন সব সত্য ঘটনা যা শুনলে আপনার মনে হবে এ কি করে সম্ভব, অথচ ঘটেছে, বারবার ঘটেছে। আজ আমি নিয়ে এসেছি এপিসোড 113-র 2টি ঘটনা, যেগুলো আমাকে নাড়িয়ে দিয়েছিল যখন প্রথম শুনেছিলাম। 2টি ঘটনাই ভারতের 2 ভিন্ন প্রান্তের, 2টি ঘটনাই একেবারে সাম্প্রতিক, আর 2টি ঘটনারই সাক্ষী একাধিক মানুষ। প্রথম ঘটনাটি পশ্চিমবঙ্গের এক লাশবাহী গাড়িকে কেন্দ্র করে, যেখানে একটা রাতের যাত্রা পাল্টে দিয়েছিল একজন চালকের গোটা জীবন। আর দ্বিতীয় ঘটনাটি মহারাষ্ট্রের পুনে শহরের একটা অভিশপ্ত ফ্ল্যাটকে নিয়ে, যেখানে একজন নয়, একাধিক মানুষ আলাদা আলাদা সময় মুখোমুখি হয়েছেন একই আতঙ্কের। মনে রাখবেন, সন্ধে 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, প্লিজ সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল আইকনে চাপ দিয়ে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা আগে থেকেই আছেন, আজকের এপিসোডে লাইক বাটনে চাপ দিন আর কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি আজকের রাতের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। তাহলে দেরি না করে শুরু করা যাক এপিসোড 113-র প্রথম ঘটনা। প্রথম ঘটনা, যে গাড়িতে লাশের পাশে বসেছিল আরেকজন, হাওড়ার সেই অভিশপ্ত রাত। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুব্রত হালদার। সুব্রতদা হাওড়া জেলার বাসিন্দা। পেশায় তিনি একটা বেসরকারি অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ির সার্ভিসে চালক হিসেবে কাজ করেন। গত 12 বছর ধরে তিনি এই কাজ করছেন। হাসপাতাল থেকে শ্মশান, শ্মশান থেকে গ্রাম, মৃতদেহ বহন করাই তার পেশা। 12 বছরে অসংখ্য রাত তিনি একা গাড়ি চালিয়েছেন লাশ নিয়ে, কিন্তু গত বছরের সেই একটা রাতের পর থেকে তিনি আর কখনো রাতের ডিউটি একা নেন না। অসংখ্য ধন্যবাদ সুব্রতদাকে এই ভয়ঙ্কর সত্য অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুব্রতদার ভাষায় বলছি। যেভাবে তিনি দীর্ঘ 1 ঘন্টারও বেশি সময় ধরে ফোনে কাঁপা গলায় আমাকে সব বর্ণনা করেছেন, ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। আমি এই কাজ করছি 12 বছর ধরে। শুরুর দিকে ভয় লাগতো, কিন্তু সময়ের সাথে সাথে মৃতদেহ বহন করাটা আমার কাছে একটা স্বাভাবিক পেশাগত দায়িত্ব হয়ে উঠেছিল। আমি সবসময় বলতাম, লাশ মানুষকে ভয় পায় না, লাশের চারপাশের মানুষের কল্পনাই আসল ভয় তৈরি করে। কিন্তু গত বছরের সেই ডিসেম্বরের রাতটা আমার এই ধারণা একেবারে গুড়িয়ে দিয়েছিল। আমাদের অফিসটা হাওড়া স্টেশনের কাছাকাছি একটা এলাকায়, যেখান থেকে আমরা মূলত কলকাতা আর হাওড়ার বিভিন্ন হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে যাই, হয় শ্মশানে, নয়তো মৃতের বাড়িতে, নয়তো দূরের কোনো গ্রামে। আমার সাথে কাজ করা পুরনো এক চালক বিমল কাকা প্রায়ই বলতেন, এই কাজে একটা নিয়ম মেনে চলবি, যাকে নিয়ে যাচ্ছিস তাকে সম্মান দিবি, কথা বলবি মনে মনে, বলবি আপনাকে নিরাপদে পৌঁছে দেব, যদি অসম্মান করিস পথে বিপদ হতে পারে। আমি প্রথম দিকে এসব কথা পাত্তা দিতাম না, কিন্তু সেই রাতের পর আমি বুঝেছি বিমল কাকার কথায় হয়তো সত্যিই কিছু ছিল। ঘটনাটা ঘটেছিল গত বছরের ডিসেম্বরের শেষ দিকে একটা কনকনে শীতের রাতে। সেদিন বিকেল থেকেই আমার মনটা কেমন অস্থির লাগছিল, কোনো কারণ ছাড়াই। অফিসে বসে চা খাচ্ছিলাম, তখনই ফোন এলো সন্ধে 7টার দিকে একটা প্রাইভেট হাসপাতাল থেকে। এক বয়স্ক ভদ্রলোক মারা গেছেন, বয়স প্রায় 70-এর কাছাকাছি। নাম নিরঞ্জন মুখোপাধ্যায়। তার পরিবার চাইছিল দেহটা নিয়ে যেতে বাঁকুড়া জেলার একটা প্রত্যন্ত গ্রামে, যেখানে তাদের পৈতৃক ভিটে, সেখানেই হবে শেষকৃত্য। কলকাতা থেকে বাঁকুড়া প্রায় 3.5 থেকে 4 ঘন্টার রাস্তা, রাতের অন্ধকারে। ফোনে কথা বলার সময় হাসপাতালের ডেস্কের একজন মেয়ে আমাকে বলেছিল, ভদ্রলোকের শেষ কথাগুলো একটু অদ্ভুত ছিল, যদি জানতে চান। আমি জিজ্ঞেস করলাম কি বলেছিলেন। সে বলল, মৃত্যুর ঠিক আগে নিরঞ্জনবাবু বারবার বলছিলেন, আমার চুড়িটা এনে দাও, আমি ওকে নিয়ে যাব, ও একা আসে অনেক দিন।
তখন এই কথাটা আমার কাছে স্রেফ একজন মৃত্যুপথযাত্রীর প্রলাপ মনে হয়েছিল। পরে বুঝেছিলাম এটা কোনো প্রলাপ ছিল না। আমার সাথে সেদিন ছিল আমার সহকারী নেপাল মাহাতো। ও আমার সাথে গত 5-6 বছর ধরে কাজ করছে। খুবই বিশ্বাসী আর কাজে দক্ষ ছেলে। আর গাড়ির সামনের সিটে বসেছিলেন মৃতের ছেলে অভিজিৎ বাবু। পরিবারের বাকিরা আগেই ট্রেনে রওনা হয়ে গিয়েছিলেন বাঁকুড়ার উদ্দেশ্যে, যাতে গ্রামে গিয়ে সব আয়োজন করে রাখতে পারেন। হাসপাতাল থেকে দেহ তুলে নেওয়া হলো রাত 8টার নাগাদ। মর্গের সামনে অপেক্ষা করার সময় আমি লক্ষ্য করলাম হাসপাতালের একটা পুরনো কাক বারবার করিডোরের জানালার গ্রিলে এসে বসছিল আর অদ্ভুতভাবে ডাকছিল, যা রাতের বেলায় সচরাচর শোনা যায় না। নেপাল হাসি মুখে বলল, দাদা, এসব দেখলে কাজ করা যাবে না, চলেন। আমাদের গাড়িটা একটা বড় ভ্যান টাইপের গাড়ি। পেছনে একটা আলাদা চেম্বার, যেখানে স্ট্রেচারে কফিন রাখা হয়। চেম্বার আর সামনের কেবিনের মাঝে একটা পার্টিশন আছে, তবে একটা ছোট কাঁচের জানালা দিয়ে পেছনটা দেখা যায়, আর ভেতরে একটা ছোট হলুদ আলো জ্বলে। কফিনটা স্ট্রেচারে ভালোভাবে বাঁধা হলো। প্রতিটা স্ক্রু আমি নিজে হাতে পরীক্ষা করে দেখলাম। পেছনের দরজা বন্ধ করে লক করে দিলাম। অভিজিৎ বাবু সামনে আমার পাশে বসলেন, নেপাল বসলো তার পাশে। গাড়ি ছাড়লাম রাত 8:30টার দিকে। কলকাতা ছেড়ে যখন আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরলাম, তখন রাস্তা ফাঁকা হতে শুরু করেছে। শীতের রাত, কুয়াশা পড়তে শুরু করেছে। হেডলাইটের আলোয় কুয়াশার চাদর কেটে কেটে আমরা এগোচ্ছিলাম। অভিজিৎ বাবু পুরোটা পথ চুপচাপ ছিলেন, মাঝে মাঝে ফোপাচ্ছিলেন। বাবার মৃত্যুশোক তখনও তাজা। গাড়ির রেডিওতে একটা পুরনো বাংলা গান বাজছিল আস্তে, নেপালের পছন্দের চ্যানেল। প্রথম 1 ঘন্টা মোটামুটি স্বাভাবিকই ছিল, যদিও একটা ছোট্ট অস্বস্তি আমার মনে খচখচ করছিল। দুর্গাপুরের একটু আগে হঠাৎ রেডিওটা স্ট্যাটিকে ভরে গেল, আর তার মধ্যে দিয়ে স্পষ্ট ভেসে উঠল একটা পুরনো রবীন্দ্রসঙ্গীতের কয়েকটা কলি, যে গানটা চালু ছিল না, যে চ্যানেলে এই গান বাজার কথাও না। অভিজিৎবাবু চমকে উঠলেন। তিনি বললেন, এই গানটা, এটা আমার মায়ের সবচেয়ে প্রিয় গান ছিল। মা গুনগুন করে গাইতেন প্রতি সন্ধে। আমি রেডিও বন্ধ করে দিলাম, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য গানটা যেন গাড়ির ভেতরেই কোথাও থেকে ভেসে আসছিল, রেডিও বন্ধ থাকা সত্ত্বেও। আমি ব্যাপারটা গায়ে মাখলাম না, ভাবলাম হয়তো কোনো তান্ত্রিক গোলযোগ। কিন্তু রাত 10টার একটু পরে, যখন আমরা দুর্গাপুরের আগে একটা ফাঁকা স্ট্রেচে পৌঁছলাম, রাস্তার দুপাশে কোনো বসতি নেই, শুধু মাঠ আর মাঝে মাঝে গাছ, তখন গাড়ির ড্যাশবোর্ডের তাপমাত্রা ইন্ডিকেটর হঠাৎ অস্বাভাবিকভাবে নিচে নেমে গেল, যদিও হিটার চালুই ছিল। আর ঠিক তখনই গাড়ির পেছন থেকে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক। আমি প্রথম ভাবলাম রাস্তার কোনো অসমতার জন্য কফিনটা একটু নড়ে গেছে হয়তো, কিন্তু শব্দটা থামল না। ঠক ঠক ঠক, যেন ভেতর থেকে কেউ কফিনের ঢাকনায় হাত দিয়ে আঘাত করছে, একটা নির্দিষ্ট ছন্দে, যেন কাউকে ডাকছে। নেপাল প্রথম খেয়াল করল। ও বলল, দাদা, পেছনে কি যেন শব্দ হচ্ছে। আমিও শুনতে পাচ্ছিলাম, কিন্তু চালাতে চালাতে কিছু করার উপায় নেই। আমি বললাম, হয়তো স্ট্র্যাপ ঢিলে হয়ে গেছে রাস্তার ঝাঁকুনিতে। কিন্তু অভিজিৎবাবু হঠাৎ সোজা হয়ে বসলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তিনি বললেন, এই শব্দটা বাবা যখন বেঁচে ছিলেন, রাতে ঘুম ভাঙলে এভাবেই বিছানার পাশের টেবিলে আঙুল দিয়ে টোকা দিতেন, মাকে ডাকতে চাইতেন, ঠিক এই ছন্দে 3 বার, তারপর থেমে আবার 3 বার। গাড়ির ভেতরে একটা অস্বস্তিকর নীরবতা নামল। আমি গাড়ির গতি একটু কমালাম, একটা নিরাপদ জায়গা খুঁজছিলাম থামার জন্য। কিন্তু রাস্তার এই অংশে কোনো ধাবা নেই, কোনো পেট্রোল পাম্প নেই, শুধু অন্ধকার আর কুয়াশা। নেপাল মোবাইলে সিগন্যাল দেখার চেষ্টা করল, কিন্তু স্ক্রিনে শুধু নো সার্ভিস। তখনই নেপাল চিৎকার করে উঠল, দাদা, পেছনের জানালা দিয়ে দেখুন। আমি এক নজর রিয়ারভিউ মিরর দিয়ে পেছনের চেম্বারের ছোট কাচের জানালার দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার রক্ত জমে গেল। কফিনের পাশে চেম্বারের মেঝেতে কেউ একজন বসে আছে। আবছা আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু একটা অবয়ব মাথা নিচু করে কফিনের গায়ে হাত রেখে বসে আছে, যেন কারো গায়ে আজদো করে হাত বুলিয়ে দিচ্ছে। আমি ব্রেক কষলাম, গাড়ি রাস্তার ধারে থেমে গেল। 3 জনেই আমরা স্থির হয়ে গেছি কয়েক সেকেন্ডের জন্য, নিঃশ্বাস বন্ধ করে। তারপর আমি সাহস করে বললাম, নেপাল, পেছনের দরজাটা একবার দেখতো, লক আছে কিনা। নেপাল কাঁপতে কাঁপতে নামল, পেছনে গিয়ে দেখল দরজা লকই আছে। ভেতর থেকে খোলার কোনো উপায় নেই, আর বাইরে থেকেও কেউ খুলতে পারেনি, কারণ চাবি আমার পকেটেই ছিল সারাক্ষণ। আমি একবারও গাড়ি থেকে নামিনি। আমরা 3 জনে মিলে সাহস করে দরজা খুললাম, আলো ফেললাম ভেতরে। কফিন স্ট্রেচারের ওপর ঠিক যেমন ছিল তেমনই আছে, কিন্তু কফিনের ঢাকনার একটা স্ক্রু, যেটা হাসপাতালে আমি নিজে হাতে এঁটেছিলাম, পরীক্ষা করে দেখেছিলাম, সেটা আলগা হয়ে আছে, যেন কেউ ভেতর থেকে চেষ্টা করেছে খুলতে।
চেম্বারের মেঝেতে কফিনের ঠিক পাশে একটা জিনিস পড়ে আছে, একটা পুরনো লোহার চুড়ি, মেয়েদের পরার মতো, মূর্ছে ধরা, যেন বহু বছরের পুরনো। আমাদের কারো কাছে এমন কিছু ছিল না। অভিজিৎবাবু সেটা দেখে কাঁপতে কাঁপতে বললেন, এটা এটা আমার মায়ের চুড়ির মতোই দেখতে। আমরা ভয়ে ভয়ে আবার দরজা বন্ধ করলাম, স্ক্রু শক্ত করে আটলাম আর গাড়ি আবার চালাতে শুরু করলাম। কিন্তু সেই মুহূর্ত থেকে রিয়ার ভিউ মিরারে আমি বারবার তাকাচ্ছিলাম, আর প্রতিবারই মনে হচ্ছিল ছোট জানালার ওপাশে একটা ছায়া নড়ছে। দুর্গাপুর ছাড়িয়ে যখন আমরা একটা সরু রাস্তায় ঢুকলাম যেটা বাঁকুড়ার দিকে যায়, তখন রাস্তাটা একেবারে নির্জন হয়ে গেল। দুপাশে শুধু অন্ধকার, মাঝে মাঝে শুকনো গাছের সারি। কিছু দূর যাওয়ার পর হেডলাইটের আলোয় দেখলাম রাস্তার একপাশে একটা বয়স্ক মহিলা দাঁড়িয়ে, সাদা শাড়ি পরা, হাত তুলে যেন গাড়ি থামাতে বলছেন। নেপাল বলল, দাদা থামাবেন? কিন্তু আমার বুকের ভেতর থেকে একটা সতর্কতা কাজ করল। আমি গাড়ি না থামিয়ে এগিয়ে গেলাম। পিছনে তাকিয়ে দেখি রাস্তায় কেউ নেই, মহিলাটা যেন কখনো ছিলেনই না। আরও মিনিট 20 যাওয়ার পর আমরা পৌঁছালাম একটা মোড়ে, যেটা স্থানীয়রা বলে ভাঙা পুলের মোড়। কারণ এখানে একটা পুরনো ব্রিজ আছে যেটা বহু বছর আগে আংশিক ভেঙে পড়েছিল একটা ভয়াবহ দুর্ঘটনায়, যেখানে নাকি একটা বাস নদীতে পড়ে গিয়ে অনেকে মারা গিয়েছিল। এখন একটা নতুন রাস্তা পাশ দিয়ে গেছে, কিন্তু পুরনো ব্রিজটা এখনও দাঁড়িয়ে আছে, ব্যবহার হয় না। লোকে রাতে এই মোড় এড়িয়ে চলে। সেই মোড়ে পৌঁছতেই গাড়ির হেডলাইট হঠাৎ একবার জ্বলে নিভে গেল। আমি অবাক হয়ে গেলাম, কারণ গাড়ির ব্যাটারি বা লাইট নিয়ে আগে কখনো সমস্যা হয়নি, আর গাড়িটা মাত্র 2 বছরের পুরনো। কয়েক সেকেন্ডের জন্য আমরা সম্পূর্ণ অন্ধকারে, শুধু কুয়াশার ভেতর ভাঙা পুলের একটা আবছা অবয়ব দেখা যাচ্ছে দূরে চাঁদের আলোয়। ঠিক তখনই অভিজিৎবাবু আমার কাঁধে হাত রাখলেন আর কাঁপা গলায় ফিস ফিস করে বললেন, শুনতে পাচ্ছেন? কেউ যেন বাবার গলায় কথা বলছে। আমি প্রথমে ভাবলাম উনি শোকে বিভ্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু তখনই নেপালও বলল, দাদা আমিও শুনছি, পেছন থেকে আসছে। আমি ইঞ্জিন বন্ধ না করেই কান পাতলাম, আর সত্যি একটা ক্ষীণ ভাঙা গলার স্বর যেন পেছনের চেম্বার থেকে ভেসে আসছে। স্পষ্ট কোনো শব্দ বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কেউ ক্রমাগত একটা নাম ধরে ডাকছে, 2 অক্ষরের একটা নাম, বারবার একই সুরে। অভিজিৎবাবু হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলেন, এটা আমার মায়ের নাম, সরজু। বাবা মাকে ডাকছেন, কিন্তু মা তো 12 বছর আগে মারা গেছেন। লাইট আবার জ্বলে উঠল। আমি যত দ্রুত সম্ভব গাড়ি চালাতে লাগলাম, ভাঙা পুলের মোড় পেরিয়ে এগিয়ে গেলাম। কিন্তু সেই স্বর থামল না, বরং আরও স্পষ্ট হতে লাগল, যতক্ষণ না আমরা মোড় থেকে অন্তত 5 কিলোমিটার দূরে চলে এলাম। তারপর হঠাৎই থেমে গেল, যেন কোনো একটা সীমানা পার হয়ে গেছি। বাকি রাস্তাটা গাড়িতে কেউ কোনো কথা বলল না। নেপালের হাত কাঁপছিল স্টিয়ারিংয়ের পাশে রাখা তার নিজের হাতের উপর। আমি বারবার রিয়ার ভিউ মিরার দেখছিলাম, কিন্তু আর কোনো ছায়া চোখে পড়েনি। আমরা যখন বাঁকুড়ার গ্রামের কাছাকাছি পৌঁছালাম, রাত তখন প্রায় 12টা। গ্রামের প্রবেশদ্বারেই পরিবারের লোকজন অপেক্ষা করছিলেন, সাথে স্থানীয় কিছু মানুষও জড়ো হয়েছিলেন শেষকৃত্যের জন্য। গাড়ি থামতেই অভিজিৎবাবু প্রায় দৌড়ে নেমে গেলেন, কাঁদতে কাঁদতে সব খুলে বললেন তার পিসিমা ও আত্মীয়দের। আমি আর নেপাল মিলে পেছনের দরজা খুললাম কফিন নামানোর জন্য। যখন আলো ফেললাম ভেতরে, দেখলাম সেই লোহার চুড়িটা আর নেই। যেখানে আগে পড়েছিল সেখানে এখন কিছু নেই, শুধু মেঝেতে একটা সরু রেখা, যেন কিছু একটা টেনে নিয়ে যাওয়া হয়েছে কফিনের দিকে। কফিন নামানোর সময় আমি লক্ষ্য করলাম নিরঞ্জনবাবুর মুখে যে শান্ত করুণ ভাব আগে হাসপাতালে দেখার সময় ছিল, সেটা যেন বদলে গেছে। এখন তার মুখে একটা অদ্ভুত প্রশান্তি, যেন কিছু একটা তিনি খুঁজে পেয়েছেন। মানুষের মনের ভুল ছিল হয়তো, কিন্তু নেপালও পরে আমাকে আলাদাভাবে একই কথা বলেছিল, কারো সাথে শেয়ার না করেই। পরিবারের একজন বয়স্ক আত্মীয়, নিরঞ্জনবাবুর ছোট ভাই কমলবাবু, আমাদের কাছে ঘটনাটা শুনে অনেকক্ষণ চুপ হয়ে রইলেন। তারপর বললেন, নিরঞ্জনদার স্ত্রী সরজু বৌদি, মানে অভিজিতের মা, তার নামে একটা লোহার চুড়ি ছিল, বিয়ের সময় বাপের বাড়ি থেকে পাওয়া। বৌদি 12 বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় মারা যান, ঠিক এই বাঁকুড়ার রাস্তাতেই একটা ব্রিজের কাছে। সেই চুড়ি দুর্ঘটনার পর পাওয়া যায়নি, হয়তো নদীতে হারিয়ে গিয়েছিল। নিরঞ্জনদা মারা যাওয়ার আগে শেষ কথা বলেছিলেন, আমার চুড়িটা এনে দাও, আমি ওকে নিয়ে যাব, ও অনেক দিন একা আছে। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম।
যে ব্রিজের কথা কমলবাবু বললেন সেটাই কি সেই ভাঙা পুলের মোড়? আমরা সাথে সাথে জিজ্ঞেস করলাম। কমলবাবু মাথা নাড়লেন। হ্যাঁ, ঠিক সেই জায়গা যেখানে 12 বছর আগে সরোজু বৌদির গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। সেই চুড়ি যেটা আমাদের গাড়ির পেছনের চেম্বারে হঠাৎ আবির্ভূত হয়েছিল ঠিক সেই মোড় পার হওয়ার পরপরই, আর শেষকৃত্যের সময় উধাও হয়ে গিয়েছিল। সেটাই কি সত্যি সরোজু বৌদির সেই হারানো চুড়ি ছিল, যা 12 বছর আগে দুর্ঘটনাস্থলে রয়ে গিয়েছিল? শেষকৃত্যের পর আমরা ফেরার পথ ধরলাম। ফেরার রাস্তায় ভাঙা পুলের মোড় পার হওয়ার সময় নেপাল হঠাৎ বলল, দাদা, ওই দেখুন, পুলের ওপর কেউ দাঁড়িয়ে। আমি আতঙ্কে গাড়ির গতি বাড়িয়ে দিলাম, তাকানোর সাহস করলাম না। কিন্তু পরে নেপাল বলেছিল সে নাকি দেখেছিল দুটো অবয়ব হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে পুলের ওপর, একজন পুরুষ, একজন নারী, আর তারা ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেছিল। সেই রাতের পর থেকে আমার জীবনে একটা পরিবর্তন এসেছে। প্রথম কয়েক রাত আমি ভালো করে ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই মনে হতো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে, একটা লোহার চুড়ির শব্দ টুংটুং কানের কাছে। নেপালও একই অভিজ্ঞতার কথা বলেছে। ওর বাড়িতে নাকি 2 রাত টানা ভোরবেলায় দরজায় টোকা পড়ত, কিন্তু দরজা খুললে কেউ থাকতো না। অভিজিৎ বাবুর সাথে পরে আমার কথা হয়েছিল ফোনে। তিনি জানিয়েছিলেন শেষকৃত্যের 7 দিন পর থেকে তার বাবার ছবিটায় নাকি প্রতিদিন সকালে টাটকা ফুলের গন্ধ পাওয়া যায়, যদিও কেউ ফুল রাখে না। ব্যাপারটা নিয়ে আমি একদিন আমাদের অফিসের সবচেয়ে পুরনো চালক বিমল কাকার সাথে কথা বললাম। উনি পুরো ঘটনা শুনে অবাক হননি, বরং বললেন, আমি নিজেও বছর 15 আগে একবার এমন কিছুর মুখোমুখি হয়েছিলাম, প্রায় একই রাস্তায়। তখন থেকেই আমি ওই রাস্তায় রাতে একা যাই না, আর যাকে নিয়ে যাই তাকে মনে মনে বলি, আপনার যাত্রা শুভ হোক, আপনি যা খুঁজছেন তা পান। সেই রাতের পর থেকে তুমি ওই অভ্যেস করো, দেখবে শান্তি পাবে। আমি বিমল কাকার কথা মতো একদিন আমাদের পাড়ার এক পুরোহিতকে ডেকে বাড়িতে একটা ছোট পুজো করালাম শান্তির জন্য। সেদিনের পর থেকে রাতে আর সেই চুরির শব্দ শুনিনি। কিন্তু আমি এখনো প্রতিবার রাতের ডিউটিতে বেরোনোর আগে মনে মনে বলি, আপনাকে নিরাপদে পৌঁছে দেব। আর প্রতিবার ভাঙা পুলের মোড় পার হওয়ার সময় আমি গাড়ির গতি একটু কম করে দিই, যদি কেউ এখনো অপেক্ষায় থাকে। সুব্রত তা শেষে বলেছিলেন, ভাই, এই কাজ করি 12 বছর ধরে, কিন্তু সেই রাতের পর বুঝেছি লাশ বহন করা শুধু একটা দেহ বহন করা নয়। অনেক সময় তার সাথে বয়ে বেড়াতে হয় তার অসমাপ্ত ভালোবাসা, তার অতৃপ্ত আকাঙ্ক্ষাও। আর যখন সেই আকাঙ্ক্ষা আমাদের গাড়িতে উঠে বসে, তখন বুঝবেন সেই যাত্রা আর সাধারণ থাকে না। মৃত্যু কখনো কখনো দুজন মানুষকে আলাদা করতে পারে না, যতই সময় পেরিয়ে যাক। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আমরা এবার যাব মহারাষ্ট্রের পুনে শহরে, এমন একটা ফ্ল্যাটে যেখানে বছরের পর বছর ধরে একের পর এক মানুষ মুখোমুখি হয়েছেন একই আতঙ্কের। দ্বিতীয় ঘটনা, পুনের সেই অভিশপ্ত ফ্ল্যাট যেখানে 18 বছর ধরে কেউ থাকতে পারেনি। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ইন্দ্রাণী সেনগুপ্ত। ইন্দ্রাণী আদতে কলকাতার মেয়ে, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রায় 2 বছর আগে চাকরির সূত্রে তিনি পুনেতে চলে যান। সেখানে গিয়ে যে ফ্ল্যাটে তিনি কিছুদিন ছিলেন, সেই অভিজ্ঞতা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় হয়ে আছে। শুধু তাই নয়, সেই ফ্ল্যাটের ইতিহাস ঘাঁটতে গিয়ে তিনি জানতে পেরেছিলেন এমন কিছু তথ্য যা গোটা বিল্ডিংয়ের বাসিন্দাদের মধ্যে বছরের পর বছর ধরে চাপা একটা আতঙ্ক হয়ে আছে। অসংখ্য ধন্যবাদ ইন্দ্রাণীকে এই দীর্ঘ আর আতঙ্কের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি ইন্দ্রাণীর ভাষাই বলছি। আমি পুনেতে গিয়েছিলাম 2 বছর আগে একটা আইটি কোম্পানিতে চাকরি নিয়ে। প্রথম কয়েক মাস কোম্পানির দেওয়া গেস্ট হাউসে ছিলাম, তারপর নিজে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিলাম, কারণ একা স্বাধীনভাবে থাকার ইচ্ছে ছিল অনেক দিন। কোথরুড এলাকায় একটা পুরনো আবাসিক ভবনে, নাম শান্তি অ্যাপার্টমেন্টস, 4 তলায় একটা ফ্ল্যাট খালি পেলাম। ভাড়া আশ্চর্য রকম কম, ওই এলাকার অন্য ফ্ল্যাটের তুলনায় প্রায় অর্ধেক।
আমি তখন এটাকে সৌভাগ্য মনে করেছিলাম। কলকাতার বন্ধুদের গর্ব করে বলেওছিলাম যে পুনেতে এত কমে এত ভালো ফ্ল্যাট পেয়ে গেলাম। ব্রোকার, যার নাম শঙ্কর গায়কোয়াড়, ফ্ল্যাট দেখানোর সময় কিছুটা ইতস্তত করছিলেন। আমি জিজ্ঞেস করলাম, ভাড়া এত কম কেন? তিনি প্রথমে এড়িয়ে গেলেন, পরে শুধু বললেন, ম্যাডাম, ফ্ল্যাটটা অনেক দিন খালি ছিল, তাই মালিক একটু কম রেখেছেন, তাড়াতাড়ি ভাড়া দিতে চান। আমি লক্ষ্য করেছিলাম তার হাত সামান্য কাঁপছিল, যেটা তখন আমি গুরুত্ব দিইনি। ফ্ল্যাটটা ছিল 4B, 4 তলার একদম শেষ মাথায়। 2 বেডরুম, একটা ছোট বারান্দা, পুরনো কিন্তু পরিষ্কার, দেয়ালে সদ্য রং করা হয়েছে বলে মনে হলো। আমার একার থাকার জন্য যথেষ্ট বড়। আমি সাইন করে দিলাম আর সপ্তাহখানেক পরেই উঠে এলাম কোম্পানির গাড়িতে করে নিজের জিনিসপত্র নিয়ে। প্রথম রাতেই কিছু একটা অস্বাভাবিক অনুভব করেছিলাম, কিন্তু তখন গুরুত্ব দিইনি। ঘরে ঢোকার পর থেকেই একটা হালকা পোড়া গন্ধ পাচ্ছিলাম, যেন কোথাও কিছু পুড়েছে অনেক আগে আর তার রেশ থেকে গেছে দেয়ালে রং করার পরেও। আমি ভাবলাম হয়তো রান্নাঘরের কোনো সমস্যা, বা পুরনো বাড়ির গন্ধ, বা পাশের ফ্ল্যাট থেকে আসছে। জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতেই রাত হয়ে গিয়েছিল। শোয়ার আগে বারান্দায় গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, পুনের রাতের আলো দেখছিলাম। ঠিক তখনই মনে হলো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঘুরে তাকালাম, ঘর খালি। প্রথম সপ্তাহটা মোটামুটি স্বাভাবিকভাবেই কাটল, যদিও মাঝে মাঝে রাতে শুনতাম হালকা পায়ের শব্দ, যেন কেউ ছোট ছোট পায়ে হাঁটছে বসার ঘরে। আমি ভাবতাম হয়তো ওপরের ফ্ল্যাট থেকে শব্দ আসছে। একদিন সকালে অফিসে যাওয়ার আগে দেখলাম বুকশেলফে সাজানো একটা ফটো ফ্রেম মেঝেতে পড়ে আছে। কাঁচ ভাঙেনি, কিন্তু ফ্রেমটা ঠিক এমনভাবে পড়েছে যেন কেউ যত্ন করে নামিয়ে রেখেছে, ছুঁড়ে ফেলেনি। দ্বিতীয় সপ্তাহে একটা ঘটনা ঘটল যেটা আমাকে প্রথম সত্যিকারের ভয় পাইয়ে দিল। একদিন অফিস থেকে ফিরে দেখি গ্যাসের গ্যাস চুলা জ্বলছে, অথচ আমি সকালে বেরোনোর সময় ভালো করে বন্ধ করে গিয়েছিলাম, এমনকি রেগুলেটরও বন্ধ করে দিয়েছিলাম। এটা আমার রোজকার অভ্যাস। চুলার নবটা ঘোরানো, নীল আগুন জ্বলছে, কিন্তু চুলার ওপর কিছু নেই, আর পুরো রান্নাঘর গরম হয়ে আছে, যেন অনেকক্ষণ ধরে জ্বলছিল। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু নিজেকে বোঝালাম হয়তো আমিই ভুল করে বন্ধ করিনি, ক্লান্তিতে ভুলে গিয়েছিলাম। সেই রাতেই প্রথমবার আমি শুনলাম একটা শিশুর হাসি, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট, যেন কোনো খেলার মাঝে আনন্দে হেসে উঠেছে কেউ। বসার ঘর থেকে আসছিল মনে হলো। আমি উঠে দেখলাম ঘরে কেউ নেই, জানালা বন্ধ, দরজা বন্ধ। আমি সারা রাত আলো জ্বালিয়ে রেখেছিলাম। তৃতীয় সপ্তাহে আমার এক কলিগ রিয়া দেশমুখ আমার ফ্ল্যাটে এসেছিল একদিন সন্ধ্যায়, কাজের কিছু জিনিস নিয়ে। সে বারান্দায় বসে চা খাচ্ছিল, হঠাৎ বলল, তোর বারান্দার কোণে ওই পুতুলটা কার? আমি ফিরে তাকালাম, বারান্দার এক কোণে সত্যি একটা পুরনো ময়লা কাপড়ের পুতুল পড়ে আছে, যেটা আমার নয়, যেটা আমি আগে কখনো দেখিনি। আমি ব্যাপারটা এড়িয়ে গেলাম, পুতুলটা তুলে ডাস্টবিনে ফেলে দিলাম। পরদিন সকালে দেখি পুতুলটা আবার বারান্দার একই কোণে, এবার যেন আগের চেয়েও বেশি ময়লা, যেন মাটি মাখা। এরপর থেকে আমি পুতুলটা সরানোর চেষ্টা ছেড়ে দিলাম। প্রতিদিন সকালে দেখতাম পুতুলটা একই জায়গায়, যেন কেউ প্রতি রাতে সেটাকে যত্ন করে সেখানে বসিয়ে রাখে। আমি তখন বিল্ডিংয়ের পুরনো বাসিন্দাদের সাথে কথা বলা শুরু করলাম। 3 তলার এক বয়স্ক ভদ্রমহিলা কুলকর্ণী কাকিমা প্রায় 30 বছর ধরে এই বিল্ডিংয়ে আছেন। তিনি প্রথমে কথা এড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু আমি যখন বললাম যে আমি 4Bতে থাকি, তার মুখ গম্ভীর হয়ে গেল, আর তিনি আমাকে নিজের ফ্ল্যাটে চা খেতে ডাকলেন, যেন কথাটা সিঁড়িতে দাঁড়িয়ে বলতে চান না। তিনি বললেন, তুমি জানো না তাই না, ওই ফ্ল্যাটে 18 বছর আগে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। তিনি যা বললেন তা শুনে আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। 18 বছর আগে ওই ফ্ল্যাটে থাকতেন এক ভদ্রলোক, প্রকাশ কুলকার্ণী নন, অন্য পদবীর, দেশপান্ডে, তার স্ত্রী সুলেখা আর তার 6 বছরের একমাত্র মেয়ে পরি। ভদ্রলোক প্রায় কাজের সূত্রে শহরের বাইরে থাকতেন, একটা মার্কেটিং কোম্পানিতে চাকরি করতেন বলে মাসের অর্ধেক সময় ট্যুরে কাটাতে হতো। একদিন রাতে যখন তিনি বাইরে ছিলেন, রান্নাঘরে গ্যাসের লাইনে একটা ত্রুটির কারণে আগুন লেগে যায় পুরো ফ্ল্যাটে। প্রতিবেশীরা চেষ্টা করেছিলেন, ফায়ার ব্রিগেডও এসেছিল, কিন্তু সুলেখা আর ছোট্ট পারি দুজনেই আগুনে মারা যান। পারির নাকি প্রিয় খেলনা ছিল একটা কাপড়ের পুতুল, যেটা সে কখনো ছাড়া ঘুমতো না, আর সেই রাতেও মেয়েটা তার পুতুলটা খুঁজছিল বলে নাকি দমকল কর্মীরা পরে শুনেছিলেন প্রতিবেশীদের কাছ থেকে। ভদ্রলোক স্ত্রী আর মেয়েকে হারিয়ে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কিছু বছর পরে তিনিও হৃদরোগে মারা যান। পরিবারের আর কেউ ফ্ল্যাটটা নিতে চাননি। ফ্ল্যাটটা তখন থেকে মালিকপক্ষ ভাড়া দেওয়ার চেষ্টা করেন, কিন্তু কুলকার্ণী কাকিমা বললেন, তোমার আগে অন্তত 6-7 জন ভাড়াটে এসেছে এই ফ্ল্যাটে, কেউ 3 মাসের বেশি থাকতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছিল তাদের সাথে?
কুলকার্নি কাকিমা কয়েকটা ঘটনার কথা বললেন, যা তিনি বছরের পর বছর ধরে শুনেছেন প্রতিবেশীদের কাছ থেকে, আর কিছু নিজেও প্রত্যক্ষ করেছেন। প্রথম যে পরিবার এসেছিল, একটা তরুণ দম্পতি, নাম রোহিত আর নেহা ভোসলে। তারা মাত্র 2 মাস ছিলেন। নেহা একদিন রাতে দেখেছিলেন বাথরুমের আয়নায় ভেজা হাত দিয়ে লেখা, আমার পুতুল কোথায়। তিনি ভয়ে চিৎকার করে রোহিতকে দেখেছিলেন, কিন্তু রোহিত আসার আগেই লেখাটা মিশে যায়। সেই রাতেই তারা ফ্ল্যাট ছেড়ে চলে যান, এমনকি জিনিসপত্রও পরদিন এসে নিয়ে যান, রাতে আর থাকার সাহস করেননি। দ্বিতীয়বার একজন একা থাকা অফিস কর্মী নাম বিজয় কামাত এসেছিলেন। তিনি প্রতি রাতে শুনতেন রান্নাঘর থেকে আগুন জ্বলার শব্দ, ফটফট করে, যদিও চুলা বন্ধ থাকত। এক রাতে তিনি ঘুম থেকে উঠে দেখেন পুরো রান্নাঘর ধোঁয়ায় ভরে গেছে, কিন্তু কোথাও আগুনের চিহ্ন নেই, কোনো জিনিস পড়েনি। আর ধোঁয়াটা ধীরে ধীরে একটা ছোট মেয়ের অবয়বের মতো আকার নিয়ে তার দিকে এগিয়ে আসছিল বলে তিনি প্রতিবেশীদের জানিয়েছিলেন। তিনি 2 সপ্তাহের মধ্যে ফ্ল্যাট ছেড়ে দেন, আর কখনো ফিরে আসেননি। এমনকি জামানতের টাকাও ফেরত নেননি, শুধু বলেছিলেন ওই টাকা আর লাগবে না। আরেকবার একটা পরিবার এসেছিল, একটা ছোট বাচ্চা ছেলে নিয়ে, নাম রোহন যোশী, বয়স 5 বছর। সেই বাচ্চা ছেলে প্রায়ই বলতো তার সাথে একটা দিদি খেলা করে, যে বারান্দায় বসে থাকে আর তার সাথে কথা বলে। বাবা মা প্রথমে ভেবেছিলেন কল্পনার বন্ধু, ছোট বাচ্চাদের এমন হয়েই থাকে। কিন্তু একদিন তারা দেখেন বাচ্চা ছেলে বারান্দার রেলিংয়ের ওপর দিয়ে ঝুঁকে আছে, নিচের দিকে হাত বাড়িয়ে, বলছে, দিদি বলেছে নিচে গেলে একসাথে খেলতে পারবো, ও আমাকে হাত ধরে নিয়ে যাবে। সেই মুহূর্তে মা দৌড়ে গিয়ে ছেলেকে টেনে সরিয়ে আনেন। প্রচণ্ড ভয় পেয়ে যান। তারা সেই সপ্তাহেই ফ্ল্যাট ছেড়ে দেন, আর কখনো ফিরে আসেননি। কুলকার্নি কাকিমা বললেন, ওই মা পরে আমাকে বলেছিলেন, যদি ওই মুহূর্তে 1 সেকেন্ড দেরি হতো তাহলে কি হতো ভাবতেই গা শিউরে ওঠে। কুলকার্নি কাকিমা শেষে বললেন, তুমি এখনো আছো কেন এই ফ্ল্যাটে? এটাই আমার অবাক লাগছে। তুমি বোধহয় এখনো সব দেখোনি। প্রতিটা ভাড়াটেই প্রথম 1 মাসটা ভালো কাটিয়েছে, তারপর থেকে শুরু হয়েছে আসল জিনিস। এই কথা শোনার পর আমি কৌতূহলবশত একদিন লাইব্রেরিতে গিয়ে পুরনো স্থানীয় খবরের কাগজের আর্কাইভ ঘেটেছিলাম, জানতে চেয়েছিলাম ঘটনাটা সত্যিই ঘটেছিল কিনা। 18 বছর আগের একটা মারাঠি দৈনিকে ছোট্ট একটা প্রতিবেদন পেয়েছিলাম। কোথরুর এলাকার একটা আবাসিক ভবনে আগুন লেগে একজন মহিলা ও তার শিশু কন্যার মৃত্যুর খবর। নাম সুলেখা দেশপাণ্ডে ও তার মেয়ে পরি, বয়স 6। সেই প্রতিবেদন পড়ার পর আমার মনে হলো, যা কুলকার্নি কাকিমা বলেছেন সবই সত্যি, এটা স্রেফ গুজব নয়। এই কথা শোনার পর থেকে আমার ফ্ল্যাটে ফিরতে ভয় লাগছিল, কিন্তু তখনই ফেরা ছাড়া উপায় ছিল না। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। বিছানায় শুয়ে সব শব্দ আলাদা করে শুনছিলাম। রাত প্রায় 1টার দিকে বসার ঘর থেকে আবার সেই শিশুর হাসি শুনলাম। এবার আরও কাছে, আরও স্পষ্ট, যেন বেডরুমের দরজার ঠিক বাইরে। আমি সাহস করে উঠে গেলাম, বসার ঘরে আলো জ্বালালাম। ঘর খালি, কিন্তু সোফার ওপর, যেখানে আমি কখনো কিছু রাখিনি, সেই কাপড়ের পুতুলটা আবার রাখা, এবার যত্ন করে শোয়ানো, যেন কেউ তাকে ঘুম পাড়িয়ে রেখে গেছে। কয়েকদিন পর আমার বান্ধবী রিয়া একদিন রাতে আমার ফ্ল্যাটে থেকে যায়। অনেক রাত পর্যন্ত কাজ করার পর বাড়ি ফেরা নিরাপদ মনে হয়নি বলে। আমি তাকে কিছুই বলিনি ফ্ল্যাটের ইতিহাস সম্পর্কে, ভেবেছিলাম অযথা ভয় পাবে। রাত প্রায় 2টোর দিকে রিয়া আমাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলল। তার মুখ সাদা হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, ইন্দ্রাণী, কেউ একজন আমার নাম ধরে ডাকছিল। রিয়া দিদি, এসো না, খেলবে। একটা বাচ্চা মেয়ের গলা। আমি ভেবেছিলাম তুই ডাকছিস, তাকিয়ে দেখি তুই ঘুমাচ্ছিস। রিয়া সেই রাতের পর আর কখনো আমার ফ্ল্যাটে থাকেনি, যদিও আমি তখনও তাকে পুরো ইতিহাস বলিনি। পরে যখন বলেছিলাম, সে বলেছিল তখনই বোঝা উচিত ছিল কিছু একটা স্বাভাবিক না। সেই রাতের পর ঘটনাগুলো দ্রুত ঘটতে লাগলো, প্রায় প্রতি সপ্তাহে কিছু না কিছু। একদিন আমি অফিস থেকে ফিরে দেখলাম আমার বিছানার চাদরে কাদামাটির মতো ছোট ছোট পায়ের ছাপ, যদিও আমি সকালে বিছানা পরিষ্কার করে গিয়েছিলাম। আরেকদিন গোসলের সময় বাথরুমের আয়নায় বাষ্প জমে গিয়েছিল, আর সেই বাষ্পের ওপর স্পষ্ট একটা হাতের ছাপ ফুটে উঠেছিল, ছোট্ট একটা শিশুর হাতের মাপের। কিন্তু সেই রাতে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা, যেটার পর আমি আর 1 মুহূর্ত দেরি করিনি।
আমি রান্না করছিলাম, রাত প্রায় 9টা। হঠাৎ পেছনে কারো উপস্থিতি অনুভব করলাম। ঘুরে তাকালাম, কেউ নেই। কিন্তু রান্নাঘরের কাঁচে বাষ্পের মতো একটা পাতলা স্তর জমে গিয়েছিল হঠাৎ, আর সেই বাষ্পের ওপর কেউ একটা আঙুল দিয়ে লিখল আমার চোখের সামনেই একটা শব্দ, মা। আমি চিৎকার দিয়ে রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এলাম, আর তখনই বারান্দার দিক থেকে একটা ছোট্ট গলার স্বর শুনলাম, স্পষ্ট, করুণ, তুমি আমার মা না কেন? আমি ঘুরে বারান্দার দিকে তাকালাম, আর এক মুহূর্তের জন্য বারান্দার কোণে যেখানে পুতুলটা পড়ে থাকত সেখানে একটা ছোট্ট ছায়ামূর্তি দেখতে পেলাম। একটা মেয়ের অবয়ব, মাথা নিচু করে দাঁড়িয়ে, যেন অপেক্ষা করছে। পর মুহূর্তেই অবয়বটা মিলিয়ে গেল, কিন্তু সেই কয়েক সেকেন্ড আমার জীবনের সবচেয়ে লম্বা সেকেন্ড মনে হয়েছিল। আমি সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম আর এক রাতও এই ফ্ল্যাটে থাকব না। ব্যাগ গোছানোর সময়ও হাত কাঁপছিল। আমি সেই রাতেই রিয়ার বাসায় চলে গেলাম, একটা ব্যাগ নিয়ে, বাকি জিনিস ফেলে রেখে। পরের কয়েকদিন আমি জিনিসপত্র গোছাতে দিনের বেলায় ফ্ল্যাটে যেতাম, রাতে আর থাকতাম না। শেষবার যেদিন গিয়েছিলাম সব জিনিস নিতে, দরজা খুলেই দেখি বসার ঘরের মেঝেতে ছোট ছোট ভেজা পায়ের ছাপ দরজা থেকে শুরু হয়ে রান্নাঘরের দিকে গেছে। বাইরে রোদ ছিল, কোথাও পানি জমার প্রশ্নই ওঠে না। আমি জিনিসপত্র যত দ্রুত সম্ভব গুছিয়ে নিলাম, আর যাওয়ার আগে বারান্দার কোণে রাখা সেই পুতুলটার দিকে শেষবার তাকালাম। মনে হলো ছেড়ে যাওয়াটা ঠিক করছি না, কাউকে একা ফেলে যাচ্ছি। তবু সাহস হলো না থেকে যাওয়ার। ব্রোকার শঙ্করকে ফোন করে জানালাম আমি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছি। তিনি খুব একটা অবাক হলেন না, শুধু বললেন, ম্যাডাম, বুঝতে পেরেছি, অনেকেই এমন করে। আপনি অন্তত 7 মাস ছিলেন, এটাই অনেকের চেয়ে বেশি। পরে শুনেছিলাম আমার পরে যে ভাড়াটে এসেছিলেন, একজন কলেজ স্টুডেন্ট, তিনিও মাত্র 1 মাস থেকে চলে যান, কোনো বিস্তারিত কারণ না জানিয়েই। বিল্ডিংয়ের লোকজন বলে ফ্ল্যাটটা এখন প্রায় খালিই পড়ে থাকে, মাঝে মাঝে কেউ আসে, বেশি দিন থাকে না। কুলকার্নি কাকিমা মাঝে মাঝে এখনও আমাকে ফোন করেন, জানান বিল্ডিংয়ের খবর, আর প্রতিবারই বলেন ওই ফ্ল্যাট আর কখনো ভাড়া দেওয়া উচিত নয়, কিন্তু মালিক পক্ষ শোনে না। আমি এখনও মাঝে মাঝে স্বপ্নে দেখি সেই বারান্দা, সেই কাপড়ের পুতুল, আর সেই ছোট্ট গলার স্বর যেটা জিজ্ঞেস করেছিল, তুমি আমার মা না কেন? আমার মনে হয় পরি এখনও সেই ফ্ল্যাটে অপেক্ষা করছে তার মায়ের জন্য, না বুঝেই যে তার মা আর কখনো ফিরবে না। আর তার সাথেই হয়তো রয়ে গেছে সুলেখার আত্মাও, কারণ একবার রান্নাঘরে আমার মনে হয়েছিল আমি আরেকজনের উপস্থিতিও অনুভব করেছিলাম, যেন একজন মা তার সন্তানকে আগলে রাখার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না, কারণ আগুন তাদের দুজনকেই একসাথে নিয়ে গিয়েছিল। অথচ তারা যেন এখনও একে অপরকে খুঁজে বেড়ায় সেই একই ঘরে। ইন্দ্রাণী শেষে বলেছিলেন, ভাই, কম ভাড়ার লোভে কখনো কোনো ফ্ল্যাট নেবেন না। আগে তার ইতিহাস জেনে নিন, পুরনো বাসিন্দাদের সাথে কথা বলুন, কারণ কিছু ঘর শুধু ইট কাঠ দিয়ে তৈরি নয়, কিছু ঘরে রয়ে যায় এমন কষ্ট যা সময়ের সাথে মোছে না। আর সেই কষ্ট যখন আপনাকে ডাকে, তখন বোঝা মুশকিল আপনি কাকে সাহায্য করছেন আর কে আপনাকে আঁকড়ে ধরছে। এই ছিল আজকের দ্বিতীয় এবং শেষ ঘটনা। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 113-র 2টি ঘটনা আমরা শেষ করলাম। হাওড়ার সেই শববাহী গাড়ির এক মৃত স্বামীর শেষ আকাঙ্ক্ষা, যিনি মৃত্যুর পরও খুঁজে বেড়াচ্ছিলেন তার 12 বছর আগে হারানো স্ত্রীকে, আর শেষ পর্যন্ত তাকে নিয়েই পাড়ি দিয়েছিলেন পরপারে। আর পুনের সেই অভিশপ্ত ফ্ল্যাট, যেখানে 18 বছর ধরে একটা মেয়ে আর তার মা অপেক্ষা করছে একে অপরের জন্য, আর একের পর এক ভাড়াটে পালিয়ে বেড়াচ্ছে সেই অতৃপ্ত মমতার ছায়া থেকে। এই ঘটনাগুলো আমাদের আবারও মনে করিয়ে দেয়, মৃত্যু সবসময় সবকিছুর শেষ নয়। কখনো কখনো ভালোবাসা, আকাঙ্ক্ষা আর অসমাপ্ত সম্পর্ক মৃত্যুর সীমানাও পেরিয়ে যায়, আর রয়ে যায় এমন এক জগৎ যা আমাদের চোখের আড়ালে, কিন্তু একেবারে অস্তিত্বহীন নয়। আপনাদের কারো যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে, অশরীরীর সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অশরীরীofficial@gmail.com। আপনার নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন। মনে রাখবেন, সন্ধে 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোনোর পথ নেই। যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ ঘটনা চলবে, যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ অশরীরী থাকবে।
আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে শববাহী গাড়ির পেছনের আয়নায় বেশি তাকাবেন না, আর কম ভাড়ার ফ্ল্যাট দেখলে আগে তার ইতিহাস জেনে নিন। আল্লাহ হাফেজ।